আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা কুকিং এন্ড ব্লগসে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই তো এখানে দেখে হয়তো বুঝতে পারতেন কতগুলি আম নিয়েছি এখানে আমি। তো এখন আপনার আম কাঁচা মানে পাকা আমের সিজন, তারপর আমি এখানে দেখেন বাজারে কিন্তু কাঁচা আম পাওয়া যাচ্ছে। তো আমি এই সময়টায় বেশি আচারটা করি, কারণ এই আমের আচারগুলো অনেক মজার, একদম মাংস ভর্তি থাকে, আদা পাকা কাঁচা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমার আমগুলো কীরকম পাকা। তো আমি এই সময় আচারটা করে যে বললাম আমি একদম ভর্তি মাংস থাকে, তারপর আমগুলো খেতে খুব ভালো লাগে আচারটা। তো এই যে আমগুলো আমি কেটে নিয়েছি, একদম শক্ত শক্ত আমগুলো, ওগুলোকে কেটে নিয়েছি। আর এই তো সামান্য হলুদ মানে হাফ টেবিল চামচ হবে এখানে হলুদ দিয়েছি, দিয়ে যে ভালো করে এখানে মেখে নেবো আর কি। তো এই আমগুলো আমি রোদে দেবো না, এখানে মানে দেখা গেছে এটা হলুদটা মেখে শুধু হলুদ মাখবো আর কিছুই না, শুধু কালারটা দেখতে যেন সুন্দর দেখা যায় এই জন্য। দেখে হয়তো বুঝতে পারছেন এখানে লবণ দেওয়া যাবে না, লবণ দিলে পানি ছেড়ে দিবে। আমরা তো এটাকে শুকাবো, তো মানে এটারও আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন। তো আমি একটু মানে ফ্যানের নিচে দিয়ে হালকা টানাই নেব আর কি। এতো আমার হলুদটা মাখানো হয়ে গিয়েছে। এটা রোদে না দিয়েও আপনারা করতে পারেন, আর আমি তো রোদে দিব না, যেহেতু আমি কয়েক ঘন্টা মানে 2-3 ঘন্টার জন্য আমি ফ্যানের নিচে রেখে দেবো। একটু যেটুকু বাড়তি পানি আছে সেগুলো আমরা মানে ফ্যানের বাতাসে টানি যাবে। তো দেখেন আমি মেলে ফ্যান ছেড়ে দিছি। এটা দেখে হয়তো বুঝতে পারতেছেন এটার মধ্যে কীরকম মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর দেখা যায়। আর এই আচারটা খেতে অনেক মজা। মানে এই সিজনে যদি আমের আচারটা করেন, একটু মানে একদম বললাম না মাংস ভর্তি থাকে আর একটু পাকা পাকা থাকে। এই তো দেখেন আমার আমগুলো একদম মানে বাতাসে টেনে গেছে, মানে পানিটা টেনে গেছে। 3-4 ঘন্টায় দেখেন হয়তো কেমন লাগতেছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারতেছেন। কিন্তু আমি কিন্তু রোদে দিইনি, রোদ ছাড়াই কিন্তু এই আমগুলোকে আমি শুকিয়ে নিয়েছি। যাই হোক, এই তো এখানে আমি চিনি নিয়েছি 2 টেবিল চামচের থেকেও বেশি হবে, 3 টেবিল চামচ মতন। হাফ টেবিল চামচ হলুদ নিয়েছি, এখানে 6 থেকে 7টা মরিচ এবং 3টা রসুন, আস্ত রসুন পাটায় বেটে নিয়েছি, স্বাদ মতন লবণ নিয়েছি, আর 1 প্যাকেট পাঁচফোড়ন নিয়েছি। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন আমার এই হয়েছে মশলা। আমি এই মশলা দিয়ে আমার আজকের আমের টক ঝাল মিষ্টি আচারটা করব। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে সরিষার তেলটা এখানে আমি পরিমাণ মতন দেব। এটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন, এখানে কতটুকু আচার করবেন বা আচার অনুযায়ী সেই হিসাবে তেলটা দিতে পারেন। তো আমি এখানে পরিমাণ মতন বা স্বাদ মতন যে তেলটা সেটাই দিব এখানে। এই তো দেখে বুঝতে পারতেছেন যে আমি কতটুকু তেল দিচ্ছি এখানে। এই তো পরিমাণ মতন দিয়ে দিলাম তেল। তেলটা একদম ভালো করে মানে আমার কড়াইটা আগে থেকে গরম করা ছিল। এখন এই তো আমি একটু নেড়ে ভিতরে মানে যে সরিষার তেলে যে গন্ধটা থাকে বা যে জাঁচটা থাকে সেটা যেন চলে যায়, একটু নাড়া নিচ্ছি মানে নাড়ানো দিলাম আর কি। এই তো মানে ভালো করে যেন যে মানে এই সরিষার তেল যখন চুলায় দিই তখন একটা গ্রান বের হয়। আর এই তো গ্রানটা চলে যাওয়ার পরে আমি এখন মানে মরিচটা দিয়ে দিচ্ছি, রসুন এবং মরিচ এখানে, আর কিছুই না শুধু মরিচ আর রসুন। আপনারা চাইলে এটা ব্লেন্ডার করে নিতে পারেন, তো আমি পাটায় বেটে নিয়েছি। দিয়ে এখন ভালো করে এটাকে নেড়ে নেব। আর এটা যখন আমরা দিব চুলায় বা নাড়াবো তখন কিন্তু অনেক ফেনা হবে, এটা ভয় পাওয়ার কিছু নাই, কারণ সরিষার তেলের মানে যে কোনো কিছু করতে গেলে এরকম মানে ফেনাটা হয় বা বাষ্পটা হয়। কিন্তু দেখে বুঝতে পারতেছেন কীরকম হচ্ছে, একদম পাতিলটা ভরে যাবে আমার বাষ্পতে। তো অনেক সময় দেখা গেছে অনেকে আমরা ভয় পাই যে কেন এই বাষ্পটা হচ্ছে, বা অনেক সময় দেখা গেছে উত্তানোর সাথে পড়ে যায়। তো চুলাটা একদম কমিয়ে রাখে যদি মানে নাড়ান, তাহলে দেখা গেছে এই বাষ্পটার উপর দিকে উঠতে পারবে না। আমার এই তো চুলাটা কমিয়ে দিয়ে আমি এখন যখন একসাথে তেলের সাথে মশলাগুলো মিশিয়ে গেছে তখন আমগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমগুলো এখন সবগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে বাসায় করে খেয়ে দেখতে পারেন, আর এই সিজনে কাঁচা আম দিয়ে করা যায়। আর এই আচারটা কিন্তু এরকম করে করলেই মানে এই সিজনের আম দিয়ে যখন একটু মানে আম শেষের দিকে পাকা আমগুলো বের হয় তখন আচারটা করবেন, খেতে অনেক ভালো লাগে। আর এটার মধ্যে মানে ওই রকম কোনো মিষ্টি দেওয়া লাগে না, কিংবা হয়তো অনেকে বলতে পারেন আপনাকে মিষ্টির ভয়ে বলতেছেন না, আসলে এই আচারটা কিন্তু এমনি অনেক মজা এইভাবে করলে। দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি তেলের উপরে মশলা মরিচের যে পেস্টটা ছিল ওইটা দিয়ে এখন আমরা দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এখন যে নিচের থেকে বলক আসতেছে আর আমগুলো তো সামান্য একটু যে হলুদটা নিয়েছি হাফ টেবিল চামচ, সেই হলুদটা দিয়ে দিলাম এখানে। হলুদটা আর একটু দেওয়ার কারণ যে সরিষার তেলের সাথে যেন মানে কালারটা চলে আসে, আর একটু ভালো কালার আসার জন্য আমি হলুদটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। এই তো আপনারা আমি যেভাবে যেই প্রসেসে করতেছি যদি এইভাবে করেন আপনাদের আমের আচার খেতে অনেক ভালো লাগবে। আর এতে এখন সেই পাঁচফোড়নটাও দিয়ে দিলাম, দিয়ে আবার মানে পাঁচফোড়নটা দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। আর চিনিটা
যেহেতু আমার এগুলো অনেক মিষ্টি ছিল আমগুলো, মানে এই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিলাম। আর আমাদের টক আচারটা বেশি খাওয়া হয়, কারণ আমরা ভাতে, খিচুড়ি, পোলাও, মানে এই ধরনের সব কিছুর সাথে, মানে মাংস হইলেই আমাদেরকে মানে দেখা গেছে যে আমের আচারটা লাগে। তো এই জন্য আমি একটু টক আচারটাই করতেছি। আপনারা চাইলে এখানে চিনিটা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, চাইলে চিনিটা শিরা করে দিলে আরও বেশি ভালো হয়। তো আমি চিনি যেহেতু পরিমাণটা কম দিয়েছি, এই জন্য আর শিরা করে দিলাম না। এই তো দেখেন কীরকম হয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছেন সবগুলো মশলা একদম মানে এর সাথে মিশে গেছে। এখন একদম লাস্ট পর্যায়ে লবণটা দিছি, যেন আমটা একবারে গলে না যায়। লবণের সাথে সাথে কিন্তু আমটা গলে যাবে, আর লবণটা দিলে তরকারির স্বাদ বা তরকারি নরম করা, সিদ্ধ করা কিন্তু আমাদের যে কোনো কিছু কিন্তু সিদ্ধ করতে মানে সহযোগিতা করে লবণ বেশিরভাগ। তো এই জন্য আমের আচারটার মধ্যে আমি মানে যে কোনো আচারে লবণটা একটু করে দিই, কারণ যেন গলে না যায় এই জন্য। এই তো দেখে হয়তো বুঝতে পারতেছেন মশলা এবং আম, তেল একবারে মানে মাখা মাখা হয়ে গিয়েছে গায়ের সাথে, আমের গায়ের সাথে মশলাগুলো সবগুলো, পাঁচফোড়ন বাটা, মরিচ বাটা সব একসাথে মিশে কীরকম হয়েছে দেখে হয়তো বুঝতে পারতেছেন। আমার তো দেখে লোভ লাগতেছে, আপনাদের লাগতেছে কিনা জানি না। তো আমার মানে এই রেসিপিটা আপনারা ফলো করতে পারেন, যে কোনো আচার এইভাবে করে নিতে পারেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, যদি বেশি ভালো লাগে ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন। এই তো দেখেন আমার সম্পূর্ণ আচারটা করা হয়ে গিয়েছে, একদম খুব মানে কালারটা খুব সুন্দর আসছে। আর দেখলেন তো আমি এখানে কোনো মানে একদম খুব অল্প মশলাতে কীভাবে আচারটা করলাম, আমি টক ঝাল মিষ্টি আচারটা। এটা চাইলে আপনারা মানে টক না রেখে একটু বেশি করে চিনি দিয়ে মিষ্টি করেও এইভাবে খেতে পারেন। আর এভাবে আমের আচারটা অনেক মজা। দেখেন তো আমের আচারটা কীরকম হইলো। আর এই তো ঠান্ডা হওয়ার পরে পুরোপুরি কীরকম হয়েছে দেখে তো বুঝতে পারতেছেন যে আমার আচারগুলো কীরকম হয়েছে। যে দেখছেন ঠান্ডা হওয়ার পরে এরকম হয়েছে। তো রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।